আলোচনার বিষয় হচ্ছে সাধারণ ব্যতিক্রম চতুর্থ অধ্যায় ৭৬ থেকে ১০৬। প্রথমে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, ৭৬ থেকে ১০৬ সাধারণ ব্যতিক্রমে মোট ধারা আছে কয়টি? এখানে ধারা আছে কয়টি বলেন তো? ৭৬ থেকে ১০৬ 30টা না? 31টা আছে। শীটে কি আপনি কেন বলেন? শীটে তো দেওয়াই আছে, এখানে কি 31টা দিয়ে দিছি আমি? 31টা, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু ধারা 31টা। আপনি যদি ওইভাবে হিসাব করেন ৭৬ এর পরে ৭৭ ৭৮ আসে, তাহলে কিন্তু কি ৭৬ যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু 30টা হবে। কিন্তু এখানে কিন্তু আমাদের হিসাবটা হচ্ছে ৭৬ থেকে ১০৬ পর্যন্ত জেনারেল এক্সেপশনের ধারা কয়টি? 31টি ধারা। এই প্রশ্নটা যখন আমাদের পরীক্ষায় আসছে তখন আমি ভুল করছি, কিন্তু ৭৬ থেকে 31টা কেমনে হয়? 30টা হয় না? তাহলে প্রথম প্রশ্নটা কি? ৭৬ থেকে ১০৬ কয়টা ধারা? 31টা ধারা। তাহলে আমরা একটু যাই ৭৬ ধারায় কি বলছে। ধারা ৭৬ ধারায় বলছে বাউন্ড বাই ল। বাউন্ড বাই ল। বাউন্ড মানে কি? বাধ্য। হ্যাঁ, বাউন্ড মানে কি? বাধ্য। বাউন্ড বাই ল। বাউন্ড এই শব্দটা একবার জুডিশিয়ারিতে এই শব্দ দিয়ে প্রশ্ন আসছিল, এই জন্য কি আমি বাংলা ইংরেজি দুইটাই নিয়ে আসছি। বাউন্ড আইনগতভাবে বাধ্য। এক্সাম্পল স্বরূপ এখানে যদি পুলিশের ওসি আসে, ওসি আইসা যদি কনস্টেবলকে গুলি করার নির্দেশ দেয়, সেখানে যদি সেই গুলিতে কোনো লোক মারা যায় তাহলে কনস্টেবলের কোনো দোষ নাই, দোষটা কার? ওসি। যদি দোষ হয় তাহলে ওই ওসি সাহেবের হবে। আরও একটা এক্সাম্পল হচ্ছে আমাদের এই যে 5ই আগস্টের আগে পরে মিলেইয়া যতগুলো মানুষ মারা গেছে, যদি এখানে যারা গুলি করছে যদি তাদেরকে আসামি করা হয় তাহলে সমস্ত পুলিশ আসামি হবে। এই জন্য হ্যাঁ, রাস্তায় তো কখনো এই যে যারা আছে উপরস্থ কর্মকর্তা তারা তো এসে গুলি করে নাই, তারা সে কি করছে? আদেশ দিচ্ছে। তাদের আদেশে বাধ্য হইয়া এই বাউন্ড বাই ল হয়ে কিন্তু কনস্টেবল কি করছে? গুলি করছে। এই ৭৬ ধারার কারণে কিন্তু কনস্টেবল কি হয় নাই? অপরাধী হয় নাই। এখন বাউন্ড বাই ল আইনগতভাবে বাধ্য হইয়া আইন সমর্থিত মনে করিয়া যদি কোনো তথ্যের ভুল ধারণাবশত কোনো কার্য সম্পাদন করে তাহলে সেটা কি হবে না? অপরাধ বলিয়া গণ্য হবে না। তাহলে আইনগতভাবে বাধ্য কত ধারায়? ৭৬ ধারায়। এরপর বলছে ৭৯ ধারায় কি আছে? ৭৯ ধারায় বলছে জাস্টিফাইড বাই ল। জাস্টিফাইড বাই ল। জাস্টিফাইড মানে কি? আইন সমর্থিত মনে কইরা। আপনি আইন সমর্থিত মনে কইরা যদি একটা তথ্যের ভুল ধারণা বশত কোনো কার্য সম্পাদন করেন তাহলে সেটা কি হবে না? অপরাধ বলিয়া গণ্য হবে না। আপনারা আমার পিডিএফে দেখবেন পাঞ্জাবি প্লাস মহিলা একটা উদাহরণ দেওয়া আছে। পাঞ্জাবি প্লাস মহিলা। এক্সাম্পল স্বরূপ আমার দিকে তাকাইয়েন। মনে করেন আপনারা পারমিতা আপুকে চিনেন। এখন পারমিতা আপু বাপের বাড়ি ওই যে কাছে তো শিবু মার্কেট আমার বাসা, আমরা 4-5 জন মিলে কথা বলতে আছি। এখন পারমিতা আপু রাস্তার এপারে নাই না, বাচ্চা একটা তার সাথে বাচ্চা ধরতে আছে। এখন তার মা বারবার ফোন দিতে আছে যে মেয়েটা কত দূর আসলো। এখন পারমিতা আপু তার স্বামীকে বলতে আছে, দেখো বাচ্চা তো আমার হাতে, ভ্যানিটি ব্যাগ থেকে তুমি চেনটা খুইলা ফোনটা রিসিভ করিয়া মাকে বলো যে আমরা শিবু মার্কেট চলে আসছি। এখন আমরা ওখানে দাঁড়াই না, ইউনুস ভাই আছে, সুমন ভাই আছে, যখনই দাঁড়াই না, যখনই কি করলো পারমিতার ভ্যানিটি ব্যাগে ওই তার হাজব্যান্ড হাত দিল, কেউ একজন বললো যে না এই যে পারমিতার পকেট থেকে এই ভ্যানিটি ব্যাগ থেকে ছিনতাইগিরি নিয়ে যাইতেছে, মোবাইল নিয়ে যাইতেছে। মানে আপনি ইউনুস ভাই বললো কি আমার বান্ধবীর সেট নিয়ে যাইব, আজকে আর যে কয়দিন আমার একদিন হইলে হইল। জায়গা ঠিক মতো কি করলো ওই সাথে থাকা ভাই বা হাজব্যান্ডকে কি করলো? উত্তম মাধ্যম দিল। দেওয়ার পরে পারমিতা আপু বললো, আয় হ্যাঁ এটা আপনারা কি করতে এসেছেন? এ তো আমার স্বামী। এই যে আইন সমর্থিত মনে কইরা আপনি যে কাজটা ঘটাইলেন, এটা যদি আপনি আবার পূর্ব পরিকল্পনা কইরা বা যে ফাঁকে পাইলে পারমিতা আপু এটা ই করবো বা এটা যদি না থাকে তাহলে আইন সমর্থিত মনে কইরা তার
মানে মালের হেফাজতের জন্য যদি আপনি এই কাজটা করেন তাহলে 79 ধারার বিধান মোতাবেক আপনার কোনো অপরাধ বলিয়া গণ্য হবে না। তাহলে এই উদাহরণটা দিচ্ছি পাঞ্জাবি প্লাস মহিলা, কথা বলছেন, পাঞ্জাবি মানে মহিলা পকেট থেকে ফোন উঠেছে, ওইভাবে উদাহরণটা ওই সময় বলছিলাম। তাহলে এখানে ভ্যানিটি ব্যাগ প্লাস মহিলা যাই বলেন, তাহলে আইন সমর্থিত মনে করে যদি আপনি কোনো কার্য সম্পাদন করেন সেটা অপরাধ বলিয়া গণ্য হবে না। হুবহু আপনারা চাইলে এই উদাহরণ লিখে দিতে পারবেন। এরপর হচ্ছে 77 ধারায় বলছে বিচার কার্য পরিচালনাকালে বিচারকের কাজ অপরাধ বলিয়া গণ্য হবে না। 77 ধারায় কি বলছে? বিচার কার্য পরিচালনাকালে বিচারকের কাজ অপরাধ বলিয়া গণ্য হবে না। দেখেন এর আগে যে যারা ম্যাজিস্ট্রেট ছিল, ভালো মানুষেরও যদি উপরের কোনো নির্দেশ থাকতো 5ই আগস্টের আগে বা এখনো যদি কোনো নির্দেশ থাকে, এটা ভালো মানুষকে কিন্তু কি করতেছে? রিমান্ড দিয়ে দিতে আছে। ভালো মানুষে তারপরেও কি তারে রিমান্ড দিয়ে দিতে আছে। এখন মনে করেন ওই সরকার নাই বা অন্য সরকার আসলো, তাহলে কি ওই ম্যাজিস্ট্রেটের ওই রিমান্ড দেওয়ার কারণে ধরবে না? ধরতে পারতো যদি এই 77 ধারা না থাকতো। 77 ধারার কারণে কিন্তু কি করতে পারবে না, এখন আর ধরতে পারবে না। কারণ 77 ধারায় বলছে বিচার কার্য পরিচালনাকালে বিচারকের কাজ অপরাধ বলিয়া গণ্য হবে না। তাই 77 ধারা যদি না থাকতো তাহলে যারা ম্যাজিস্ট্রেট আছে, জজ আছে, তাদেরও কিন্তু সমস্যা হয়ে যেত। অবশ্যই ভুল আদেশ দেয়, হয়তো ভুল হয় না। তাহলে 77 ধারায় বিচার কার্য পরিচালনাকালে বিচারকের কাজ অপরাধ বলিয়া গণ্য হবে না। এরপর হচ্ছে 78 ধারায় 78 ধারায় বলছে আদালতের রায় বাস্তবায়নকারী ব্যক্তির কাজ অপরাধ বলিয়া গণ্য হবে না। আমি এখানে উদাহরণ লিখছি রাজু জল্লাদ। এই যে রাজু জল্লাদ কতগুলা মানুষের ফাঁসি দিয়েছে, এই যে মানুষের ফাঁসি দিয়ে যদি আপনি মারেন তাহলে অপরাধ হইবে না? এখন রাজু জল্লাদ যদি আদালতের রায় ছাড়া যদি একজনের ফাঁসি দেয় তাহলে তার অপরাধ হবে না? তাহলে এই রাজু জল্লাদ আদালতের রায় নিয়ে যতগুলা ফাঁসি দিছে তাহলে সেটা কি হবে না? অপরাধ বলিয়া গণ্য হবে না। তা 78 ধারায় আদালতের রায় বাস্তবায়নকারী ব্যক্তির কাজ অপরাধ বলিয়া গণ্য হবে না। কিছু বলবেন? বলেন। সবাই বাসায় এটা 76 থেকে 106 ধারা হচ্ছে আপনার আইনগতভাবে আপনার বৈধ কাজগুলো আইন সমর্থন মনে করলাম, আপনাকে শুধু বাঁচাইবে, বুঝছেন? এরপর হচ্ছে আইনানুগ 80 ধারায় বলছে, 79 ধারায় কি আছে? ওই যে জাস্টিফাইড বাই ল। 78 ধারায় কি আছে? আদালতের রায় বাস্তবায়নকারী। এরপর হচ্ছে 80 ধারায় হচ্ছে আইনানুগ কার্য সম্পাদনে দুর্ঘটনা অপরাধ বলিয়া গণ্য হবে না। এখানে দেখবেন উদাহরণে লেখা আছে ভবনের কাজ চলে নিচে মানুষ, লেখা আছে, একটু দেখেন না 80 ধারায় কি আছে? ভবনের কাজ চলে নিচে মানুষ। একটা ভবনে আপনারা যারা ঢাকার স্থানীয়, আপনারা যারা বাড়িঘর করেন, একটা ভবনে কাজ করার জন্য নিরাপত্তা বেষ্টনীর জন্য যেভাবে দরকার আপনি ঠিক সেইভাবেই দিচ্ছেন। তারপরও দুর্ঘটনা ক্রমে যদি কোনো পিলার ভাঙ্গিয়া বা কোনো একটা মেশিন উপর থেকে পইরা সুইটা কোনো লোক যদি মারা যায় তাহলে সেটা কি হবে না? অপরাধ বলিয়া গণ্য হবে না। তবে আপনাকে আগে বেষ্টনীটা কি করতে হবে? ঠিকমতো আইন মানে আইন মাইনে আপনাকে দিতে হবে। জি হ্যাঁ রাস্তায় পাইলো এটা হচ্ছে এই যদি না এটা তাদের পুলিশের যে পুলিশ প্রবিধান আছে না, সেটা মোতাবেক আবার যাবে। যদি সে পিআরবি অনুযায়ী হবে, সে যদি তার দায়িত্বটা বা সে কেন ওখানে দিল অনেকগুলো এখন এটা আবার তদন্ত কমিটি গঠন করছে, এটাতে হইতেও পারে পরিকল্পনা। যখন দেখবো যে সাধারণ যদি দেখি তাহলে এটা অপরাধের মধ্যে পড়ে না, আবার যদি তদন্ত করা যায় তখন এটা আরে একদম বিল্ডিং বানাইতেছে কাজ করে পড়তে পারে। হ্যাঁ এটাই এরপর হচ্ছে 82 ধারায় 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ অপরাধ বলিয়া গণ্য হবে না।
দণ্ডবিধি সংশোধন হয় কত সালে? কোন ধারা? 82 ধারা। আগে কত বছর ছিল? আগে 7 বছর ছিল। এখন বর্তমানে কত বছর আছে? 9 বছর আছে। 82 ধারায় কি বলছে? 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ অপরাধ বলিয়া গণ্য হবে না। যখনই এই কথা শুনছে পারমিতা আপু তার নন্দের জামাই অনেক বিরক্ত করে, সে আইসে বেড়াইতে কি করলো, তার বাচ্চারে দিয়ে বললো যে এটা তো লবণ, দিয়ে আসো, তার প্লেটে দিয়ে আসো। আল্লাহ নাম লইয়ে লবণ দিয়ে আসলো, লবণ খাইয়ে তো শেষ। নন্দের জামাই কি হলো? শেষ। এখন কথা হয়েছে যেই বাচ্চাকে লবণ দিতে বলছে সে যে লবণ দিয়ে আসছে তার কাজটা অপরাধ না হইল, এই যে পারমিতা আপু যে অপরাধের জন্য প্ররোচনা দিয়েছে, এই প্ররোচনা কি হবে? সে প্ররোচনার জন্য দোষী সাব্যস্ত হবে। এখন প্ররোচনার জন্য দোষী সাব্যস্ত হবে, এটা কোথায় বলা আছে? 108 এর 3 নম্বর ব্যাখ্যা অনুযায়ী যাকে অপরাধের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে তিনি অপরাধ করার যোগ্য না হলেও যিনি প্ররোচনা দিয়েছে তিনি অপরাধী বলিয়া গণ্য হবে। তাহলে আইন বলতে আছে কি, তুমি শুনছো 9 বছরের বয়স্ক কম বয়স্ক শিশুর কাছে অপরাধ হইবে না, এই জন্য 9 বছরের যিনি বাচ্চা আছে তার দিয়ে আপনি একজনের ঘরে আগুন দেওয়াইবেন, হ্যাঁ, তাহলে এটা তো চলবে না। তাহলে যিনি ঘরে আগুন দেওয়াইবে তিনি অপরাধী বলিয়া গণ্য হবে। তিনি কত নং ধারা অনুযায়ী? 108 এর 3 নং ব্যাখ্যা, উপধারণা কিন্তু 3 নং ব্যাখ্যা অনুযায়ী কি হবে? তিনি অপরাধী বলিয়া গণ্য হবে। বিষয়টা ক্লিয়ার? এরপর হচ্ছে 74 ধারায় বলছে না 84 নাকি কত হবে? 83 হ্যাঁ 83 ধারায় বলছে 9 এর অধিক 12 বছরের কম বয়স্ক অপরিণত বোধ শক্তি সম্পন্ন শিশুর কাজ অপরাধ বলিয়া গণ্য হবে না। 9 এর অধিক 12 এর কম। এক্সাম্পল স্বরূপ আপনার বাড়িতে চুরি হয়েছে, চুরি হওয়ার পরে আপনার স্বর্ণের বাস্ক নিয়ে গেছে, মানে স্বর্ণ যেটা রাখেন ওই বাস্কটা নিয়ে গেছে, কারণ ওই বাচ্চার বাস্কটা ভালো লাগছে, সে ওইটার ভিতরে দিয়া তার খেলাধুলা করবে, এই জন্য সে কি করছে? বাস্কটা নিয়ে গেছে, কিন্তু সে কোনো স্বর্ণ টর্ণ নেয় নাই। তার মানে কি দাঁড়াইলো? যদি সে প্রকৃতি চোর হইতো তাহলে কিন্তু সে সবটাই নিয়ে যাইতো, বা বাস্ক ফালাই দেওয়া হইলেও কি করতো? স্বর্ণটা নিয়ে যাইতো। এই জন্য বুঝাইলো যে তার কি মাথায় সমস্যা আছে, তার ওই রকমের পরিণতি, বোধ শক্তি নাই। এই জন্য কি হবে? তার কাজটা অপরাধ বলিয়া গণ্য হবে না। কত ধারার মোতাবেক? 83 ধারার বিধান মোতাবেক। 83 ধারার বিধান মোতাবেক। এরপর 84 ধারায় বলছে অপ্রতিষ্ঠিত ব্যক্তির বিরুদ্ধে অপ্রতিষ্ঠিত ব্যক্তির কাজ অপরাধ বলিয়া গণ্য হবে না। এখন এখানে তো বলে দিচ্ছে 84 ধারায় যারা পাগল তাদের কাজ অপরাধ বলিয়া গণ্য হবে না। এখন আপনাদের এলাকায় সিজনাল পাগল থাকে না? এখন সে যদি 6 মাস ভালো থাকে, 6 মাস আবার খারাপ থাকে, তাই তারা তো মানুষ জানি যে না আসলে সে পাগল, এই কারণে সে পাগলের ব্যাস দইরা আবার যদি কারো ক্ষতি করে তাহলে কিন্তু সেটা অপরাধ বলিয়া গণ্য হবে। তাহলে 84 ধারায় পাগলের কাজ অপরাধ হবে না, কিন্তু এই কাজের পূর্বে যদি পরিকল্পনা থাকে, কি পরিকল্পনা, কাজের পূর্বে যদি পরিকল্পনা থাকে তাহলে ওই পাগলের কাজটাও কি হবে? অপরাধ বলিয়া গণ্য হবে। এখন পাগলকে যদি আপনি আবার অপরাধ করার জন্য প্ররোচনা দেন যে পাগল তোরে আমি বিস্কুট দিলাম, এটা খাইয়া তুই এই জিনিসটা এই জায়গায় রেখে আসবি, অবৈধ জিনিস, তাহলে কি পাগলের কাজটাকে ওই যে রাইখে আসছে সেজন্য কি অপরাধী হবে? সেজন্য অপরাধী হবে না। এটা কোথায় বলা আছে? 84 ধারায় বলা আছে। কিন্তু যে পাগলকে একটা অবৈধ পণ্য দিয়ে আসতে বলছে বা একটা কাজ ঘটাইতে বলছে তিনি দোষী সাব্যস্ত হবে কত ধারায়? 108 এর 3 নম্বর ব্যাখ্যায়। ক্লিয়ার তো? আর এটা কোথায়? অপরাধ হলো 40 ধারায় 84 পাগল অপরাধী হবে না 84 ধারায়। এরপর হচ্ছে অনিচ্ছাকৃত 85 ধারায় অনিচ্ছাকৃতভাবে যদি আপনি মদ্যপান করেন, নেশাগ্রস্ত হন, তাহলে কি হবে না? আপনার কাজটা অপরাধ বলিয়া গণ্য হবে না। যখনই এই কথাটা শুনছেন যে মদ খেয়ে কাজ ঘটাইলে কোনো অপরাধ নাই, তাহলে আজকে তো খবর আছে।
বাসায় বেশি চিল্লাচিল্লি করে, তাহলে মদ খেয়ে কি আজকে আর একদিন আমার যে কয়দিন লাগে, কথা বুঝছেন? এটা কিন্তু করা যাবে না। কি এখানে বলা আছে, আপনি ইচ্ছে কিন্তু না, অনিচ্ছাকৃত ভাবে যদি আপনাকে কেউ মদ্যপান করাইয়া কোনো দুর্ঘটনা করায়, তাহলে সে কাজটা অপরাধ বলিয়া গণ্য হবে না। কিন্তু যে আপনাকে মদ্যপান করাইছে সে কিন্তু আবার অপরাধী বলিয়া গণ্য হবে। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, 108 3 নম্বর ব্যাখ্যা চলে যাবে। বিষয়টা ক্লিয়ার না? তাহলে যিনি অনিচ্ছাকৃত ভাবে মদ্যপান নেশাগ্রস্ত হয়ে যাবে তার কাজটা কি হবে না? অপরাধ বলিয়া গণ্য হবে না। আবার আপনি যদি নিজে মদ খেয়ে আকাম করেন তাহলে কিন্তু সেটা কি হবে? অপরাধ বলিয়া গণ্য হবে। বিষয়টা ক্লিয়ার? এরপর চলে যাব, এরপর চলে যাবে 90 ধারায় আমরা চলে যাব। 90 তো বলছে সম্মতি বলে গণ্য হবে না। সম্মতি বলে কাদের গণ্য হবে না? এখানে বলছে কি সম্মতি, তা হচ্ছে 12 বছরের কম বয়স্ক ব্যক্তির সম্মতি, ভয় প্রদর্শনের মাধ্যমে সম্মতি, মাতাল বা অপ্রতিষ্ঠিত ব্যক্তির সম্মতি। কিন্তু যদি এখানে প্রশ্ন আসে যে আপনার সাক্ষ্য কে দিতে পারবে? 12 বছরের কম বয়স্ক ব্যক্তি দিতে সাক্ষ্য কে দিতে পারবে না? সাক্ষ্য কে দিতে পারবে না? 12 বছরের কম বয়স্ক ব্যক্তির সাক্ষ্য, ভয় প্রদর্শনের মাধ্যমে সাক্ষ্য, অথবা অযোগ্য, অথবা কোনোটাই না। কোনটা হবে? না, এখানে কোনোটাই হবে না। এখানে মূল অ্যান্সারটা হবে যে প্রশ্ন বুঝে যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে তিনি সাক্ষ্যদানের উপযুক্ত ব্যক্তি বলিয়া গণ্য হবে। আমি বলছি কে সাক্ষ্য দিতে পারবে? আমি চারটা। আচ্ছা, আমি একটু আবার বলি, বলাই তাহলে এই হইতে পারে, মিস হইতে পারে। যে কে সাক্ষ্য দিতে পারবে না, হ্যাঁ পারবে না। যদি বলি পারবে তাহলে অ্যান্সারটা হবে কোনোটাই না, আর যদি বলি পারবে তাহলে অ্যান্সার হবে অযোগ্য। তাহলে আমার প্রশ্ন ছিল কে সাক্ষ্য দিতে পারবে। এখন এখানে আমরা পড়তেছি সম্মতি। যদি আপনি সম্মতি আবার সাক্ষ্যর ভিতরে নিয়ে আসেন, এই দুইটা জিনিসকে আমি ভাগ করে দিতেছি যেন আপনাদের কোনো সমস্যা না হয়। বিষয়টা ক্লিয়ার? যদি প্রশ্ন করি যে কে সাক্ষ্য দিতে পারবে, তা হচ্ছে 12 বছরের কম বয়স্ক ব্যক্তি, তারপর হচ্ছে ভয় প্রদর্শনের মাধ্যমে যদি কোনো সাক্ষ্য নেওয়া হয়, তারপর হচ্ছে অযোগ্য, আর একটা হচ্ছে কোনোটাই না। সাক্ষ্য দিতে পারবে তাহলে এগুলো আসবে না, কোনোটাই না। আর যদি বলি পারবে না তাহলে কি হবে? না পারলে অযোগ্য হবে। অযোগ্য হবে। হ্যাঁ পারবে, পারবে। এখানে একটা কথাই বলা আছে, আপনার যে প্রশ্ন বুঝা যুক্তিসঙ্গত উত্তর দিতে পারবে, যে প্রশ্ন বুঝে আবার আতার ব্যাপারে উত্তর দেবে না, যুক্তিসঙ্গত উত্তর দিতে পারবে তিনি সাক্ষ্যদানের উপযুক্ত ব্যক্তি বলিয়া গণ্য হবে। আমি বুঝতে চাইছি আপনারা এই 90 এর সাথে 118 দ্বারা পেঁয়াজ যেন না লাগাবে, ঠিক আছে? এটা আমি ভাগ করে দিলাম। এরপর হচ্ছে 92 ধারা বলছে কোন ব্যক্তির উপকারার্থে তার অনুমতি ব্যতি রেখে সরল বিশ্বাসে কৃত কাজ অপরাধ বলিয়া গণ্য হবে না। 92 ধারা বলছে কোনো একটা ব্যক্তি রাস্তায় মনে করেন দুর্ঘটনার শিকার হয়েছে, এখন ওই ব্যক্তিটাকে আপনি হাসপাতালে নিয়ে গেছেন, এখন ডাক্তার সাহেবের তাকে অপারেশন করা দরকার। এখন অপারেশনের সময় কিন্তু নিদাবি লিখে দেয় বা একটা তাদের যে ফর্মালিটি আছে ওটা মেনটেন করার সময় নাই। এখন সেক্ষেত্রে যদি ডাক্তার সাহেব যদি ওই অপারেশন করে তার ফলে যদি ওই ব্যক্তিটা মারা যায় তাহলে ডাক্তারের কোনো কাজটা অপরাধ বলিয়া গণ্য হবে না। কত ধারার বিধান মোতাবেক অপরাধ? 92 ধারার বিধান মোতাবেক অপরাধ বলিয়া গণ্য হবে না। তারপর হচ্ছে 93 ধারায় বলছে সরল বিশ্বাসে কৃত যোগাযোগ অপরাধ বলিয়া গণ্য হবে না। এক্সাম্পল স্বরূপ আপনারা দেখবেন এসএসসি বা এইচএসসি যখন রেজাল্ট দেয় মেয়েরা বেশি গলায় ফাঁস দেয়, গলায় ফাঁস দেয় না, মেয়েরা বেশি দেয়, ছেলেরা কম দেয়। ছেলেরাও দেয়, এমন না যে ছেলেরা দেয় না। তাহলে এই যোগাযোগের কারণে শুধুমাত্র শুনছে এসএসসি পাস করে নাই ডেট, তাহলে কি ওই শিক্ষা বোর্ড কি অপরাধী হয় না? হ্যাঁ,
শিক্ষা বোর্ড কি অপরাধ হয় না? অপরাধী হয় না? কিন্তু জিনা সে অপরাধী বলিয়া গণ্য হবে না। কত ধারার বিধান মোতাবেক? এই 93 ধারার বিধান মোতাবেক শিক্ষা বোর্ডে যারা আছে তাদের কাজটা কি হয় না? অপরাধ বলিয়া গণ্য হয় না। সরল বিশ্বাসীকৃত যোগাযোগ, আপনাকে একজন ডাক্তার সাহেব বললো আপনার সাথে কোনো গার্ডিয়ান যায় নাই, বললো আপনি তো ক্যান্সারে আক্রান্ত, আপনার হাড়ে সমস্যা, আপনি গ্যারান্টি, তাহলে কি এই কাজগুলো কি হবে না? অপরাধ বলিয়া গণ্য হবে না। এরপর হচ্ছে 94 ধারায় বলছে খুন ও রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ ব্যতীত ভয় প্রদর্শনের মাধ্যমে কোনো কাজ করতে বাধ্য করলে তা অপরাধ বলিয়া গণ্য হবে না। খুন ও রাষ্ট্রের বিরুদ্ধে, কথাটা বুঝছেন? এবং মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ ব্যতীত অন্য সকল কাজ যদি ভয় প্রদর্শনের মাধ্যমে করায় তাহলে সেটা অপরাধ বলিয়া গণ্য হবে না। এখন কেউ যদি আপনাকে ভয় দেখাইয়া ভয় দেখাইয়া চুরি করায় সেটা কি অপরাধ বলে গণ্য হবে? না, হবে না। সেটা হবে না। কেউ যদি আপনাকে ভয় দেখাইয়া বলে যে ইউনুসকে আজকে রাত্রি শেষ করে দেবা, তাহলে সেটা কি অপরাধ হবে? হবে। বুঝলেন? একটু সেকশনটা দেখেন, সেটা অপরাধ হবে। খুন এবং রাষ্ট্রের বিরুদ্ধে, হ্যাঁ, খুন খুন, রাষ্ট্রদণ্ড আর মৃত্যুদণ্ড। খুন এবং রাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো বিদ্রোহ করে সেই ক্ষেত্রে অপরাধ হবে না। অপরাধ হবে না। অন্যান্য ক্ষেত্রে অপরাধ হবে। অন্যান্য ক্ষেত্রে হবে না। এখন আপনি এই বিষয়টা বুঝছেন যে অন্যান্য ক্ষেত্রে হবে না, তাহলে আপনি ধরার জন্য যদি এই 94 ধারা থেকে যদি আপনাদের প্রবলেমেটিক প্রশ্ন দিতেও পারে, তাহলে আপনারা ধরার জন্য কি ফলো করবেন? যেখানে খুন আছে কিনা আর রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ আছে কিনা, এই দুইটা বিষয় আপনি দেখবেন আর সাজাটা দেখবেন। ওই সময় আমি বললাম তাহলে যখন পাঁচটা বানানো হলো কিন্তু ওই ইফেক্টের কারণে এটা হচ্ছে এরকম, আপনাকে জাস্ট তারা প্রশ্ন করবে যে আপনি 94 ধারাটা বুঝছেন কিনা। রেজিস্ট্রেশনের সামনে তো আছে ভয়ভীতি একবার প্রাসঙ্গিক হয়, রেজিস্ট্রেশন যখন আমরা বলি সেটা তো অপ্রাসঙ্গিক হয়। এটা 26 সাক্ষ্য আইনের 26 ধারার বিধান মোতাবেক 26 ভয়ভীতি একটা চৌকিদার ম্যাজিস্ট্রেট রেজিস্ট্রেশনের সামনে হয়েছে ম্যাজিস্ট্রেট পুলিশ হেফাজতে যদি আপনি ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ব্যতীত কোনো স্বীকারোক্তি দেন তাহলে কি হবে না? অপ্রাসঙ্গিক। তার মানে দাঁড়াইলো ম্যাজিস্ট্রেটের উপস্থিতি দিলে সেটা গ্রহণযোগ্য হতে পারে। বিষয়টা ক্লিয়ার? এটা 26 ধারায়। তাহলে আমরা 94 ধারাটা তো বুঝছি। এর দুইটা বিষয় মৃত্যুদণ্ড আর রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করা। মৃত্যুদণ্ড আর রাষ্ট্রের বিরুদ্ধে। এরপর হচ্ছে 95 ধারা বলছে তুচ্ছ ক্ষতি ক্ষতি নয়, তুচ্ছ ক্ষতি ক্ষতি নয়। এখন আপনারা ক্লাসমেট এখানে বসে রয়েছেন বা এক সহপাঠী, কেউ যদি আপনাকে এখন শুনছে তুচ্ছ ক্ষতি ক্ষতি নয়, একটা সাদা জামা পরে আসছে, এখান থেকে দাগ শুরু করে এখানে দিয়ে দিল, তাহলে কিন্তু এটা কিন্তু আবার কইরেন না, এটা কিন্তু ক্ষতির ভিতরে চলে আসবে। মানে আপনি শুনছেন তুচ্ছ ক্ষতি ক্ষতি নয়, সামান্য একটু আপনি কলম খুলে রাখছেন, একটু দাগ লাগতে পারে, হ্যাঁ, কিন্তু তার মানে এই যে শুনছেন যে আপনি তুচ্ছ ক্ষতি ক্ষতি না, এখান থেকে ধরিয়া এখানে যদি একটা দাগ দিয়ে দেন তাহলে কিন্তু এটা কি ক্ষতির আওতায় চলে আসবে। তাহলে 95 ধারা তেমন ইম্পর্টেন্ট না, তবে 94 ধারা পর্যন্ত যতগুলো ধারাই বলছি ইম্পর্টেন্ট।